হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপারটা রয়েছে তার একটি স্কুলের সমাধান, অঙ্কের সমাধান, যেটা তোমরা দেখতে পাচ্ছ জেনকিন্স স্কুল, যেটা পেজ নম্বর 386-তে রয়েছে। এই পেজের আমরা যতগুলো এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। এর আগে যতগুলো পেপার রয়েছে তার সমাধান যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা দেখবে হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, সে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তো দেখো আজকের প্রথম অঙ্কটা একের এক দাগেরটা কি বলছে, x² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমে এটাকে আমাকে কি করতে হবে, ডান দিকটাকে 0 রাখতে হবে। তাহলে k এর পাশে আমি নিয়ে আসবো হচ্ছে -10 = 0। ঠিক আছে, এবার বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা জানি হচ্ছে c/a হয়। ঠিক আছে, গুণফলের সূত্র হচ্ছে আলফা বিটা = c/a, এটা হচ্ছে মেন সূত্র। তো আমরা সূত্র এখানে লিখবো না, জাস্ট তোমাদের জানালাম। তাহলে c মানে হচ্ছে এখানে k - 10 আর বাই a মানে হচ্ছে এখানে 1। তাহলে বাই 1 দিয়ে কোনো লাভ নেই, কারণ 1-এর তো এখানে সেরকম কোনো ক্রস গুণ হবে না। এবার আমরা কি করব, এটার মান বলে দিয়েছে -2, তাহলে k - 10 = -2 হলে k এর মান কত হবে, -2 + 10। তাহলে k এর মান আসবে কত, 8। তাহলে k এর মান আমরা 8 দেখতে পাচ্ছি, অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্ক 2 দাগেরটা কি বলছে, p টাকার বার্ষিক 10% সরল সুদে কিউ মাসের সুদ কত হবে? তো দেখো আমরা 2 দাগের অঙ্কটা কিভাবে করব, ডাইরেক্ট করব, আমরা সুদ বের করব। তাই আমরা জানি p/100, তাহলে p এর জায়গায় p লিখবো। r এর মান বলে দিয়েছে 10%, আর এখানে বলে দিয়েছে কিউ মাসে, কিউ মাস মানে হচ্ছে q/12 হবে, আর বাই দিয়ে হবে কত, 100। ঠিক আছে, তাহলে p টাকার 10% সরল সুদে কিউ মাসের সুদ আমরা বের করছি। এখান থেকে 0 0 কেটে যাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পি কিউ ওপরে থাকছে আর নিচে 12 চলে আসছে, 120 হয়ে যাচ্ছে, p/120, যেটা অপশন বি তে রয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের অঙ্কটা খুবই সহজ, ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে বি কোণের মান কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাই 90 ডিগ্রি হচ্ছে অঙ্কটা অ্যান্সার। 4 দাগেরটা বলছে, যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে উহার আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে বা কি পরিবর্তন হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এই অঙ্কটা দেখো কোষে দেখাতে হবে, কি করে করব। আমরা জানি শঙ্কুর সূত্র হচ্ছে πr²h, তাহলে পায়ের জায়গায় পাই থাকবে, আর মানে এখানে বলেছে দ্বিগুণ করে দিতে হবে, তাহলে 2r² * দিয়ে 2h আমরা করে দেব। তাহলে আমাদের এখানে সূত্র কি পাচ্ছি, πr²h পাচ্ছি, আর গুণ দিয়ে এখানে 2 এর স্কয়ার 4 হয়, আর 4 2 8 হয়, অর্থাৎ 8 গুণ পাচ্ছি। তাহলে 8 গুণ আমরা কোন অপশনে পাচ্ছি, অপশন ডি তে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 5 দাগেরটায়, থিটা যে মানের জন্য 3 - sin θ ক্ষুদ্রতম মান হবে। তো আমরা এখানে কি করব, আমরা sin θ ক্ষুদ্রতম মান জানি হচ্ছে 1, তাহলে 3 - যদি 1 করি তাহলে 2 চলে আসবে। তাহলে ক্ষুদ্রতম মান এখানে 2 পেলাম, যেটা অপশন বি তে রয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 6 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, 6 দাগের অঙ্কটা বলছে সংখ্যাগুরু মান যদি 12 হয়, তাহলে সংখ্যাগুরু মান যদি 12 হয় তাহলে এক্স এর মানও তো 12ই হবে, তাই 12 + 2 মানে হচ্ছে 14 অ্যান্সার, যেটা অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো 1 দাগেরটা কি বলছে, যদি 4টে সংখ্যা x, 3x, 3 এবং y সমানুপাতে থাকে তাহলে y এর মান কত? তো দেখো আমরা কি করে সমানুপাতে করব, x/3x হবে সমান 3/y হবে, সমানুপাতে থাকলে এইভাবে লিখতে হয়। এবার দেখো x তো কেটে যাচ্ছে, তাহলে 3 3 এ 9, তাহলে y এর মান 3 × 3 মানে 9, তাহলে y এর মান এখানে আমরা লিখবো কত, 9। শূন্যস্থানে তোমরা 9 লিখবে। এবার চলে আসছি আমরা, দেখো p টাকা 6 মাস অন্তর দেয় বার্ষিক 2r%,
চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে, নিচে শূন্যস্থান দিয়েছে, তো আমরা পুরোটা আগে বের করে নিই। দেখো 6 মাস অন্তর দিলে তার সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r/200, আর তারপরে মাথায় হচ্ছে 2n, এটা হচ্ছে মেন সূত্র। এবার মেন সূত্রের কি বলেছে যে এই যে আর এর যে মানটা, সেই আর এর জায়গায় 2r বসাতে হবে। তাহলে 2r যদি আমরা বসাই, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো 2 দিয়ে এই 200কে কাটাকুটি করলে 100 হয়। তাহলে আমাদের নিচে এখানে যে শূন্যস্থান দিয়েছে, এখানে আমরা কি লিখতে পারি, 100 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবে হচ্ছে 100, কারণ এখানে নিচে 100 আসছে, তাই এটা শূন্যস্থানে 100 লিখবে। আমি এটা ভালো করে লিখে দিই, গিজি হয়ে গেল, এই নিচে 100 লিখবে। 2 দাগেরটা হয়ে গেল। চলে আসছে 3 দাগেরটা। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? খুব সহজ, 3πr²। ঠিক আছে, সূত্র হচ্ছে 3πr², এটা হচ্ছে সূত্র। 4 দাগেরটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলেই বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। মাথায় রাখবে এটা হচ্ছে 4টে স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, পরস্পর যদি স্পর্শ না করে। আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি, এরকম, এটা একবার দেখিয়েছিলাম, এরকম ভাবে একটা যাবে, এরকম ভাবে একটা যাবে, আর এইভাবে একটা ক্রসে যাবে, আর এইভাবে একটা ক্রসে যাবে। ঠিক আছে, এরকম 4টে স্পর্শক তৈরি হবে। 5 দাগেরটা কি বলছে দেখো, সঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান বের করতে বলেছে। 1 রেডিয়ানের মান বের করতে গেলে এর যে সূত্রটা, ঠিক আছে, মাথায় রাখবে, 5 দাগ দিয়ে আমি দেখাচ্ছি। এর মেন সূত্র হচ্ছে 180কে পাই দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180-র জায়গায় 180 থাকবে, আর পায়ের মান আমরা জানি 3.14। তাহলে 180কে যদি 3.14 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 57.2958 এই ডিগ্রিটা আসবে প্রায়। ঠিক আছে, এটা শূন্যস্থানে লিখতে পারো তোমরা। তাহলে 1 রেডিয়ান সমান এখানে কত হবে, 57.2958 ডিগ্রি প্রায়, এখানে এই শূন্যস্থানে বসিয়ে দেবে। 6 দাগেরটা দেখো, খুবই সহজ, যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা অ্যান্সার লিখবে হচ্ছে কেন্দ্রীয়। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে। চলে আসছি আমরা সত্য মিথ্যায়। 3 দাগের 1 অঙ্কটা কি বলছে, এক্স এ সমানুপাতিক যদি জেড থাকে এবং ওয়াই সমানুপাতিক যদি জেড থাকে, তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড হবে। তো এটা একদমই সত্য হবে। কিভাবে হচ্ছে দেখো, এক্স সমান সমান আমরা k1z ধরতে পারি, আর ওয়াই সমান সমান আমরা k2z ধরতে পারি। এবার এই দুটোকে যদি যোগ করে দাও, মানে এক্স প্লাস ওয়াই করে দাও, তাহলে দেখবে জেড কমন নিলে k1 প্লাস k2 পড়ে থাকবে। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি এক্স ওয়াই ভ্যারিজ এ জেড। তাহলে এই কারণের জন্য এটাকে আমরা কি লিখবো, সত্য লিখবো। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট 2 দাগেরটায়। বলছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে। একদম সত্য হবে। ঠিক আছে, এটা কোষে দেখানোর কিছু নেই, জাস্ট সত্য লিখে দেবে। তারপরে 3 দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো এটাও কিন্তু সত্য হবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ ধরে আমরা অঙ্ক করি একটা শঙ্কুর যে অঙ্কগুলো রয়েছে। 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, 4 দাগে বলেছে সাইন যে 12 ডিগ্রি রয়েছে তার থেকে কজ 18 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি, তাহলে কি করে বিয়োগ করব দেখো, সাইন 12-র জায়গায় সাইন 12 থাকবে, আর পূরক কোণ অনুযায়ী কসকে যদি আমরা পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করি, তাহলে এটা চলে আসবে কত, সাইন 12 ডিগ্রি। আমি ডাইরেক্ট করলাম, ঠিক আছে, যেহেতু শর্ট কোশ্চেন তাই এটা ডাইরেক্ট করলাম, এখান থেকে এটা ডাইরেক্ট করা হয়েছে। এবার সাইন 12 তো বিয়োগ করলে 0 হয়, কিন্তু এখানে 1 দিয়েছে, তাই এই কারণের জন্য এটা লিখবে হচ্ছে মিথ্যা। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 5 দাগেরটা একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো 5 দাগেরটা আমাদেরকে কি করতে হবে, জাস্ট অনুপাত বের করতে হবে, মানে 80:100 করে দিতে হবে। ঠিক আছে, তো রাজুর মোট লাভ হচ্ছে কত, 80 টাকা, আর আসিফের হচ্ছে 100 টাকা। তাহলে এটার অনুপাত যদি করো, তাহলে দেখবে 4 দুগুণি 8 আর 5 দুগুণি 10, 4:5 হয়, কিন্তু এখানে দিয়েছে 5:4, তাই এই কারণের জন্য এটা আমরা লিখবো হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে,
আর এই অঙ্কটা তথ্যের মধ্যমা 18 কিনা আমরা দেখে নিচ্ছি। 6 দাগেরটায় দেখো, 6 দাগের অঙ্কটা কি করে সাজাবো। প্রথমে 3 হবে, তারপরে 5 হবে, তারপরে 14 হবে, তারপরে 18 হবে, তারপরে 20 হবে। এবার আমি বলেছি মাঝখানে যে সংখ্যাটা পড়ে থাকে সেটাই মধ্যমা হয়। মাঝখানে দেখো 14 রয়েছে, তাহলে 14 তো এখানে নেই, এখানে 18 দিয়েছে, এই কারণের জন্য আমরা এটাকে লিখবো হচ্ছে মিথ্যা বলে। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো 4 দাগের অঙ্কগুলো। 4 দাগের 1 অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 615 টাকা হয় তাহলে আসল কত হবে। তাহলে এখানে লিখে দেবে আর এর মান বলেছে 5%, এটা 1 দাগের অঙ্ক। ঠিক আছে, 4-এর 1। তারপরে 2 বছর মানে এন এর মান বলেছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ মানে সিআই বলে দিয়েছে 615 টাকা। এগুলো সব বলে দিয়েছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা কি করব, আমরা জানি 615 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই আর মানে হচ্ছে 50/100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস পি। এটা হচ্ছে সুতরাং দিয়ে টুকবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন সূত্র বলতে পারো সিআই বের করার, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার। এবার দেখো 615 জায়গায় 615 থাকবে, পি যদি আমরা কমন নিই তাহলে দেখবে এটা 5, 20, 100 হয়, তার মানে ওপরে 21 হবে, নিচে 20 হবে, তার আবার হোল স্কোয়ার -1। ঠিক আছে, 21 কেন হলো আবারও বলে দিচ্ছি, 5কে 100 দিয়ে কাটাকুটি করলে এখানে 20 হয়, 20 আর এর লসাগু যদি করি 21 হয়ে যায়। এটা লসাগু আশা করি তোমরা নিজেরা করতে পারবে, 21/20। এবার দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 615, এখানে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে 441 থেকে 400 বিয়োগ যাবে, আর বাই দিয়ে 400 থাকবে। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি আরো সমাধান করি তাহলে 615 সমান সমান পি ইন্টু এটা হয়ে যাবে 41/400। এবার আমরা সুতরাং দিয়ে যদি পি বের করি তাহলে কত হবে, 615 গুণ চিহ্ন দিয়ে 400 উপরে উঠে যাবে আর 41 নিচে চলে যাবে। এবার 41 দিয়ে যদি 615কে কাটাকুটি করো তাহলে দেখবে 15 আসবে, তাহলে পি এর মান আমরা 15, 4, 15, 60 মানে 6000 টাকা পাচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তরে তোমরা লিখবে আসল নির্ণয় করতে বলেছে, আসল সমান সমান 6000 টাকা, এটা তোমরা লিখে নেবে। দেখো 2 দাগের অঙ্কটা আমরা চলে আসছি। 2 দাগের অঙ্কটা বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমল বাবুর মূলধন নির্ণয় করতে বলেছে। তো 2 দাগ দিয়ে আমরা করব। দেখো প্রথমে আমরা কি করব, ধরি ওই ব্যক্তির মূলধন x টাকা, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সুদের হার হ্রাস পায়, কতটা হ্রাস পাচ্ছে আমরা বিয়োগ করে দেব। তাহলে 4 বিয়োগ 3.4, এটা বিয়োগ করে দেবো, পার্সেন্টেজে বিয়োগ করব। তাহলে বিয়োগ করে দেখবে, তোমরা এটা নিজেরা বিয়োগ করবে, বিয়োগ করে দেখতে হবে 1/4% আসবে। ঠিক আছে, কি করে বিয়োগ হচ্ছে বলো তো, 3 4 12 আর এখানে 15, তাহলে উপরে 15/4 আর 4 4 16, মানে 16 থেকে 15 বাদ দিলে দেখবে 1 আসছে আর নিচে 4 থাকছে। ঠিক আছে, এটা নিজেরা পারবে। এবার দেখো আমরা প্রশ্নানুসারে যদি লিখি, তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, সূত্র হচ্ছে x টাকার, আমরা তো x মূলধন ধরেছি, 1 বছরের 1/4%-এর এই সংখ্যাটাই হচ্ছে 60 টাকা, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে হবে, তাহলে ইজিলি বের করতে পারবো। কি হবে সমাধান, x = 60 গুণ 100 আর ইনটু দিয়ে 4 হয়ে যাবে, তাহলে x এর মান কত আসবে, 24,000 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরে লিখবে যে তার মূলধন ছিল 24,000 টাকা। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। চলে আসছে 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা বলছে ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করতে বলেছে। 3 দাগের অঙ্ক এটা। প্রথমে ax² + bx + 35 = 0, এখানে যদি আমরা -5 ধরে করি তাহলে a -5 এর স্কোয়ার হয়ে যাবে, এটাও -5 হয়ে যাবে, আর প্লাস দিয়ে 35 হয়ে যাবে = 0।
এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা হয়ে যাবে 25a, এটা হয়ে যাবে 5b, আর ওই পাশে চলে যাবে মাইনাস 35। এটাকে যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 5a মাইনাস b আর 5 7 35। এটা 1 নম্বর সমীকরণ আমরা লিখতে পারি, ঠিক আছে। 5a মাইনাস b ইকুয়াল টু -7। 1 নম্বর সমীকরণ লেখার পর এবার দেখো আবার অঙ্কটা যদি 2 কে নিয়ে a স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি করব, এবার x এর মান -7 বসাবো, প্লাস দিয়ে b -7 আর প্লাস দিয়ে 35 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7 7 49a মাইনাস 7b ইকুয়াল টু -35। এটাকে যদি 7 দিয়ে কাটাকুটি করি 7 7 49 মাইনাস b ইকুয়াল টু 5 7 35। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণও পেলাম, 2 নম্বর সমীকরণও পেয়ে গেলাম। এবার এটা দুটোর যদি আমরা অপনয়ন করি তাহলে অপনয়ন করলে দেখো ভালো করে b কেটে যাচ্ছে, বা 1 আর 2 যদি তোমরা বিয়োগ করে দাও, ঠিক আছে, 1 থেকে 2 যদি বিয়োগ করো, 1 বিয়োগ 2 করে পাই, তাহলে কি আসবে 5a মাইনাস b মাইনাস 7a প্লাস b ইকুয়াল টু -7, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5 হয়ে যাবে। এবার দেখো 5a থেকে 7a হলে -2a ইকুয়াল টু এখানে হয়ে যাবে 2। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, a এর মান থাকছে 1, ঠিক আছে। তাহলে a এর মান যদি 1 বেরোয় তাহলে b এর মান খুব ইজিলি আমরা বের করতে পারবো, এখানেই করে দিচ্ছি দেখো। তাহলে আমরা b এর মান কি করে বের করব, সুতরাং দিয়ে 5a মাইনাস b ইকুয়াল টু তো -7 ছিল, তাহলে এখান থেকে আমরা যদি 5a মানে 5 কে 5 রাখবো, মাইনাস b ইকুয়াল টু -7, তাহলে মাইনাস b ইকুয়াল টু -7 মাইনাস 5 ইকুয়াল টু -12। তার মানে শুধু b এর মান আমরা দেখতে পাচ্ছি 12 বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে a এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 12। এইভাবে তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে। 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড, আবার ইস্টু দিয়ে ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স রয়েছে, এবং জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। আচ্ছা, এটা ইস্টু না, এটা কমা হবে, ঠিক আছে, এটা কমা হবে, এটা কিন্তু কমা হবে, এটা মিস্টেক হয়ে গেছে এখানে। এবার দেখো এটাকে আমরা করব কিভাবে, 4 দাগের অঙ্কটা। তাহলে এখানে 4 দাগে লিখলাম, প্রথমে কি দিয়েছে, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স স্কোয়ার সমান সমান k1 ওয়াই জেড হবে। তাহলে এটাকে যদি আমরা k1 এর মান বের করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড বেরোবে। একইভাবে ওয়াই স্কোয়ার ভ্যারিজাস দিয়ে রয়েছে জেড এক্স, তাহলে এটাও ওয়াই স্কোয়ার সমান সমান k2 জেড এক্স বেরোবে। আর k2 এর মান যদি আমরা বের করি তাহলে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স বেরোবে। একইভাবে জেড স্কোয়ারের ভ্যারিজাস রয়েছে এক্স ওয়াই এর সাথে, মানে সমানুপাতিক রয়েছে এক্স ওয়াই এর সাথে, তাহলে এটাকেও যদি আমরা ভ্যারিজাস বা সমানুপাতিক তুলে দিই তাহলে k3 এক্স ওয়াই বসবে। আর k3 এর মান যদি আমরা বের করি তাহলে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার বসবে, সরি ভুল হয়ে গেল, এটা জেড স্কোয়ার বাই এক্স ওয়াই বসবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের যেটা করতে হবে k1 ইন্টু k2, এটা ভুল হয়ে গেল, k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়াল টু যদি আমরা করি এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স আর ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা করলে কাটাকুটি করে দেখবে 1 আসছে। তাহলে তোমরা লিখে দেবে এদের ভেদ ধ্রুবক তিনটি গুণফল, গুণফল বলেছে তো একবার দেখে নি, হ্যাঁ গুণফল তো বলেছে, তাহলে 1 হবে অ্যান্সার। তোমরা এখানে অ্যান্সার লিখে দেবে 1 হবে, ঠিক আছে। চলে আসছি 5 দাগের অঙ্কটায় দেখো, একটি বৃত্তের কেন্দ্র ও এবং এ ও সি ব্যাস, বি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এবং কোণ এসিবি 50 ডিগ্রি, এটি বৃত্তের এ বিন্দু স্পর্শক যেখানে বি ও টি বিন্দু এসি ব্যাসের একই পার্শ্বে অবস্থিত, কোণ বিএটির মান কত। তো দেখো 5 দাগের অঙ্কটা প্রথমে আগে কি করতে হবে, একটা ছবি এঁকে নিতে হবে। ছবি এঁকে নেওয়ার পর আমাদেরকে যে দাগটা টানবো, ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাস, এখানে হচ্ছে কেন্দ্র, তাহলে এটার নামকরণ করলাম এ, এটা করলাম ও, এটা করলাম বি।
এবার কি হয়েছে, এখান থেকে যে কোনো একটা বিন্দু আমরা টেনে নিলাম, হচ্ছে এটা হচ্ছে সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা আচ্ছা এ ও সি ছিল, দাঁড়াও একটু ভুল হয়ে গেল, এটা এ ও সি ছিল আর এটার নামকরণ করলাম বি। এবার বলেছে বি ও টি বিন্দুতে এসি ব্যাসের একই পার্শ্বে অবস্থিত। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত, এখান থেকে এত দূর পর্যন্ত একটা দাগ যাবে, আর এটাও সোজা দাগ যাবে, ঠিক আছে। এখানে টিতে মিলিত হবে। তো এটা আমরা করলাম। এবার দেখো এখানে আরেকটা দাগও হবে, এ থেকে বি পর্যন্ত দাগটা টানতে হবে, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে একটু মন দিয়ে শুনবে। এখানে আমরা জানি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে কোণ এ বি সি যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবং তার সাথে সাথে বলে দিয়েছে যেটা এ সি বি সমান সমান 50 ডিগ্রি। তাহলে এটা বলে দিয়েছে কত, 50 ডিগ্রি এটা বলে দিয়েছে। তাহলে 50 90 তো পেয়ে গেলাম। তাহলে এ কোণের মান আমি খুব ইজিলি বের করতে পারবো। তাহলে সুতরাং দিয়ে কোণ সি এ বি সমান সমান 180 ডিগ্রি থেকে 90 আর 50 যদি বিয়োগ করে দিই তাহলে 40 ডিগ্রি আমরা পেয়ে যাব। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি। এবার প্রশ্ন করেছে যে এই কোণটার মান কত। তো দেখো আমরা যে স্পর্শকটা টানলাম সেটা কি হবে, এটিটা লম্ব হবে এ সির ওপর, ঠিক আছে। এ সির ওপর লম্ব হচ্ছে এটি। তাহলে লম্ব হলে পুরোটা তো 90 ডিগ্রি হয়, তার মানে আমরা এটা লিখতে পারি সুতরাং দিয়ে যে সি এ টি সমান সমান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে বাকি যে কোণটা যেটা আমাদেরকে বের করতে বলেছে বি এ টি, তাহলে বি এ টিটা আমরা বের করব 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 50 ডিগ্রি বেরোবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এই লজিকে কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে। চলে আসছি দেখো পরের অঙ্কটায়, 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্কটা বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এ বি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা আছে। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান সমান এসি সমান সমান 6 সেমি হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত। তো এটা রিপিট অঙ্ক, তাই দেখো এখানে করা রয়েছে। এই হচ্ছে ছবি, এটাও 6 সেমি দিয়ে দিয়েছে, এটাও 6 সেমি দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা 5 সেমি বলে দিয়েছে। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী ও এ হচ্ছে 5 সেমি, এসি আর এবি 6 সেমি বলে দিয়েছে। ও এটা বিসির ওপর লম্ব। তো লম্ব হওয়ার কারণে সিপির যা মান পিবিরও তাই মান, ঠিক আছে। সি থেকে পির যা মান পি থেকে বি এরও তাই মান। এবার আমাদেরকে করতে হবে এপির মান তো আমরা জানি না, এপির মান এখানে ধরে নিয়েছি এক্স সেমি, তাহলে ওপির মান বেরোবে 5 থেকে এক্স বিয়োগ করতে হবে। এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো আমরা এখান থেকে সমাধান করব। সমাধান করে এক্স এর মানটা আমরা বের করব। এখানে দেখো সমাধান করে এক্স এর মান বেরিয়েছে 3.6। এবার 3.6 যদি এক্স এর মান বেরোয় তাহলে আমাদেরকে তো পিবির মান বের করতে হবে, পি থেকে বি। তাহলে পিবির মান আমরা কিভাবে বের করবো, √36 থেকে 3.6 এর স্কোয়ার বিয়োগ করে দেবো, তাহলে 4.8 সেমি বেরোবে। আর সি থেকে বি এর মান আমরা কি করে বের করব, এই 4.8 কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে 9.6 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। এইভাবে তোমাদেরকে করতে হবে। চলে আসছি দেখো 7 দাগের অঙ্কটায়। 7 দাগের অঙ্কটা বলছে যে একটা ত্রিভুজ রয়েছে, এটা ধরে নাও ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটার মাঝখান থেকে একটা ডি রয়েছে আর একটা ই রয়েছে, মধ্যবিন্দু এখানে বলে দিয়েছে, বাহুকে ডি ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। সমান্তরাল সরলরেখা, বিসি বাহু সমান্তরাল। তাহলে বিসি বাহু সমান্তরাল আমরা লিখতে পারি বিসি সমান্তরাল হচ্ছে ডিই। তাহলে এরকম যদি শর্ত থাকে তাহলে আমরা বলতে পারি এডি বাই ডিবি সমান সমান দিয়ে আমরা বলতে পারি যে এ ই বাই দিয়ে ইসি, এবং এই দুটোর অনুপাত বলে দিয়েছে কত, 5/4। তাহলে এ ইর মান আমরা এখান থেকে লিখতে পারি, এ ইর মান হচ্ছে 5K আর ইসির মান আমরা ধরে নিলাম হচ্ছে 4K, এটা আমরা ধরে নিলাম। এবার সুতরাং দিয়ে দেখো আমাদেরকে বের করতে হবে এ ই আর বাই দিয়ে আমরা বের করব হচ্ছে ইসি এখানে, আচ্ছা এসি সরি। তাহলে এ ই বাই দিয়ে এসি এটার অনুপাত আমাদেরকে বের করতে হবে। তো অনুপাত বের করতে গেলে এ ইর জায়গায় তো এ ই থাকবে
আর এসির জায়গাকে আমরা যদি ভেঙে দিই তাহলে এই প্লাস ইসি এটা করা যায়। এবার দেখো এর মান আমরা 5k ধরেছি, 5k লিখবো, আর এর মান আমরা 5k লিখবো আর প্লাস দিয়ে লিখবো হচ্ছে 4k। তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে 5k এর জায়গায় 5k থাকবে আর নিচে 9k এর জায়গায় 9k, মানে যোগ করে দিলাম, 5 আর 4 9 হয়। কে যদি কেটে যায় তাহলে অনুপাতে করলে 5:9 আসবে, ঠিক আছে, এবং 5:9 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। যেহেতু এখানে অনুপাতে চেয়েছে AE:AC, তাই 5:9 হবে, ঠিক আছে। চলে আসছি 8 দাগের অঙ্কটায়। দেখো একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি চোঙ ও একটি গোলকের ঘনফল সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটা কি করে বের করব, দেখো 8 দাগের অঙ্ক এখানে লিখছি, V3I। তো আমাদের মেন সূত্র হচ্ছে πr² সমান সমান 4/3 πr³। এটা হচ্ছে মেন সূত্র। এবার স্যার এরকম ডাইরেক্ট করে দিলেন, লেখালেখি করবেন না। দেখো লেখালেখি একটু তোমরা করে নিও। লেখাটা কি হবে, লেখাটা হবে একটি চোঙের এবং একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি বা r একক, এটা লিখে নেবে, এবং চোঙের উচ্চতা h একক, এটা তোমরা বাংলা ভাষাটা একটু লিখে নেবে। এবার প্রশ্নানুসারে থেকে এই লেখাটা স্টার্ট করবে, প্রশ্নানুসারে লিখে পাই কেটে দেবে, তারপরে হচ্ছে r² সাথে এই কিউবটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে h 3h = 4r, এটা পড়ে থাকছে ক্রস গুণ করে। এবার এটাকে যদি পুরো উল্টিয়ে দাও 4r = 3h হয়ে যাবে। 4r থেকে আমরা জাস্ট 2r লিখব, আর এখান থেকে এইচটাকে নিচে নিয়ে চলে আসব, তাহলে পড়ে থাকবে 3/2, ঠিক আছে। মানে যেহেতু 4টে r ছিল তাই 2টো r ওপরে আর 2 দেখো নিচে। এবার দেখো 2r:8 যদি করি তাহলে 3:2 আসবে। এবার 2r কেন রাখলাম বলো তো, কারণ অঙ্কে দেখো ভালো করে বলে দিয়েছে চোঙের ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাসের দৈর্ঘ্যকে তো 2r লেখা হয়, ঠিক আছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্যকে যদি আমরা 2r লিখি আর উচ্চতাকে যদি h লিখি তাহলে 2r:h মানে হচ্ছে 3:2 অ্যান্সার আসছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। চলে আসছি আমরা 10 দাগের অঙ্কটা। এটা আগের স্কুলেই কিন্তু আগের একটা স্কুল পেপার ছিল, সেটাতেই কিন্তু এটা রিপিটেড অঙ্ক। তো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, দেখো আমরা যদি ব্যাসার্ধকে r ধরি তাহলে r এর ক্ষেত্রে এর আয়তনের সূত্র কি বেরোবে, আয়তন না সরি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বেরোবে 4πr², ঠিক আছে। আমি কিন্তু শর্টকাটে করছি, তোমরা লিখে লিখে করবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r ধরি তাহলে বক্রতলের ক্ষেত্রফল বেরোবে 4πr²। এবার r এর যদি 50% বৃদ্ধি পায় তাহলে r এর 50% মানে হচ্ছে r গুণ 150/100, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3r/2। এটার যদি বক্রতলের ক্ষেত্রফল বের করো তাহলে 4πr² মানে হয়ে যাবে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4π × 9r²/4, তাহলে 4 কেটে গেল, অ্যান্সার আসছে 9πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 9πr², আর আগে ছিল 4πr²। তাহলে বৃদ্ধি কতটা পেল, বৃদ্ধি পেল হচ্ছে 9πr² থেকে 4πr² বিয়োগ করতে হবে, অর্থাৎ 5πr² বেরোবে। এবার বৃদ্ধির হার যদি আমরা বের করি, বৃদ্ধির হার শতকরাতে, ঠিক আছে, তাহলে 5πr² বাই দিয়ে 4πr² ইন্টু দিয়ে 100 হবে। তাহলে কাটাকুটি যদি করো 4 × 25 = 100 আর 5 × 25 = 125, তার মানে 125% অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে তোমরা অঙ্কটা করবে। চলে আসছি আমরা দেখো 10 দাগের অঙ্কটায়। 10 দাগের অঙ্কটা কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি এবং ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত। দেখো এটার যে মেন সূত্রটা, ঠিক আছে, 10 দাগ দিলাম। 10 দাগের মেন সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল টু s/r, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে এস এর মান এখানে বলে দিয়েছে 66 আর আর এর মান বলে দিয়েছে 14। 66কে 14 দিয়ে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো কাটাকুটি যদি করো তাহলে এখানে আসবে হচ্ছে 3 × 2 = 6, 3 × 2 = 6, আর এটা হয়ে যাবে 7 × 2 = 14। তাহলে এটা কিন্তু আসবে হচ্ছে তোমার 1 রেডিয়ানে।
এবার আমাদের যদি এটা বৃত্তীয় মান বের করি, এটার বৃত্তীয় মান বের করতে গেলে এটাকে গুণ করতে হবে 7/22 দিয়ে এবং তার সাথে একটা পাই থাকবে, ঠিক আছে। এটাকে আমরা যদি রেডিয়ানে বা বৃত্তীয় মানে বের করি তাহলে 7/22 ইন্টু পাই দিয়ে গুণ করতে হবে। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 3 11 33 আর 11 দুগুণে 22, আর এই 7 7 কেটে গেল, অ্যান্সার আসছে 3π/2 রেডিয়ানে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এই সূত্রটা করে যে অঙ্কটা আসবে মানে যে মানটা আসবে সেই মানটাকে অলওয়েজ 7π/22 দিয়ে গুণ করে দিতে হবে, এটা লিখে রাখতে পারো, ঠিক আছে। সব সময় যখনই থিটার মান বের করবে যদি এরকম রেডিয়ানে আসে তখন আমাদেরকে বৃত্তীয় মানে বের করতে গেলে 7π/22 দিয়ে গুণ করতে হবে। চলে আসছি আমরা দেখো 11 দাগের অঙ্কটায়, বলছে tan থিটা আর ইনটু দিয়ে রয়েছে tan 2 থিটা ইকুয়াল টু 1। তার মানে আমরা এখান থেকে বলতে পারি tan থিটার জায়গায় tan থিটা থাকবে আর 1/tan 2 থিটা মানে এখানে হয়ে যাবে cot 2 থিটা। এবার দেখো পূরক কোণ অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি তাহলে tan এইটা কি হয়ে যাবে, tan 90 ডিগ্রি মাইনাস 2 থিটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে থিটা মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ tan tan কেটে যাচ্ছে। তাহলে 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পাচ্ছি। তাহলে 3 থিটার যদি 90 পাই, থিটার মান কত, 3 3 90 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে থিটার মান যদি আমরা 30 ডিগ্রি পেয়ে যাই তাহলে cos 2 থিটা চেয়েছে, তাহলে cos 2 থিটা মানে হচ্ছে 3 3 60 আর 60 cos 60 ডিগ্রিতে হাফ অ্যান্সার হয়, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কটা অ্যান্সার। চলে আসছি 12 দাগেরটায়, বলেছে xi আর fi এর মান দিয়ে দিয়েছে এখানে সবগুলো, যৌগিক গড় 8 বলেছে, পি এর মান কত। প্রথমে আমাদেরকে এফ এর সামেশনটা বের করতে হবে, তাহলে সামেশন fi যদি আমরা বের করি তাহলে টোটালটা কত হচ্ছে 31 যোগ পি, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে সামেশন fiটা বেরোচ্ছে 31 যোগ পি। আর আমরা যদি xi আর fi এর যদি টোটাল করি, ঠিক আছে, এখানে আমি লিখছি দেখো, সামেশন fi এরটা বেরোলো কত, এটা 12 দাগের অঙ্ক, সামেশন fi এরটা বেরোলো 31 প্লাস পি। এবার যদি আমরা সামেশন fi আর xi করি তাহলে তার টোটালটা কি করে আসবে বলো তো। প্রথমে আছে দেখো 18 হয়ে যাবে, 18 কি করে হচ্ছে একটু বলে দিই। দেখো এই যে এই দুটো গুণ হবে, 3 6 এটা হয়ে যাবে 18, এটা 5 8 40, এটাও 5 8 40, এটা হয়ে যাবে 9p, এটা হয়ে যাবে 11 8 88, আর এটা হয়ে যাবে 4 4 13, 4 13 আমরা জানি 52। এইভাবে এখানে সবকটা আমরা যোগ করব, তাহলে 18 যোগ 40 যোগ 40 যোগ 9p, তারপরে যোগ দিয়ে 88 আর যোগ দিয়ে 52। তাহলে এটাকে যদি সবকটা যোগ করি তাহলে 238 আসবে আর প্লাস দিয়ে 9p আসবে। এবার আমরা জানি এক্স বারের মান বের করতে গেলে সামেশন fi xi বাই দিয়ে সামেশন fi সমান সমান এক্স বারের মান আসে এটা। এবার আমরা অঙ্কটায় বসিয়ে দেবো, এটা উপরে এসছে 238 প্লাস 9p আর নিচে fi এর মান বেরিয়েছে কত 31 প্লাস পি সমান সমান 8 বলে দিয়েছে, ঠিক আছে, সমান সমান কত বলে দিয়েছে 8। এবার দেখো এটাকে যদি গুণ করো 238 প্লাস 9p ইকুয়াল টু 8 দিয়ে 31কে গুণ করলে কত হবে 248 আর প্লাস দিয়ে বসবে 8p। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 9p থেকে 8p বিয়োগ যাবে আর 248 থেকে 238 বিয়োগ যাবে, তাহলে আমরা এখানে লিখবো 238। তাহলে বা দিয়ে আমরা বলতে পারি p ইকুয়াল টু 248 থেকে 38 বাদ দিলে 10 হয়, তাহলে p এর মান আমরা পেলাম কত 10, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আজকের এই স্কুলটার সম্পূর্ণ সমাধান, সম্পূর্ণ বলবো না কারণ সম্পূর্ণ মানে হচ্ছে 5 দাগ থেকেও রয়েছে। তো 5 দাগ থেকে অঙ্কগুলো কিন্তু যেগুলো অজানা অঙ্ক বা বইয়ের বাইরের অঙ্ক সেগুলো আমি অবশ্যই করিয়ে দেবো। আমি সবে টেস্ট পেপারটা হাতে পেয়েছি তাই আমাকে আগে দেখতে হবে কোনগুলো বইয়ের বাইরের অঙ্ক আছে, তারপর তোমাদের আমি একটা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে। আর বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে টেক্সট বইয়ের অঙ্ক থাকলে আমি কিন্তু করিয়ে দিই না, ঠিক আছে। টেক্সট বইয়ের অঙ্কগুলো তোমরা নিজেরা করে নিও বা গুগলে সার্চ করলে তাহলে তোমরা পেয়ে যাবে, অনেক সলিউশন কিন্তু দেওয়া থাকে টেক্সট বইয়ের, তো সেটা তোমরা করে নিও। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো এবং তোমাদের যদি কোনো উপকারে আসে এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও
চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।